যে তুমি মার্বেল দিয়ে খুব সুন্দর একটা ভাস্কর্য বানালে এবং কিছু বছর পর বা কিছু দিনের পর সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে, কিন্তু তা কেউ ভাঙেনি, তো তার উপরে আঘাতও করেনি। তাহলে এমনটা হলো কেন? এই সৌন্দর্য ভাস্কর্যটা কেন ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন। আজকের ক্লাসে আমরা সেটাই জানবো যে অম্লবৃষ্টি বা অ্যাসিড রেনটা কি। আজকের ক্লাসে আমরা পড়বো অম্লবৃষ্টি কি, কিভাবে সৃষ্টি হয়, এর ক্ষতিকর প্রভাব কি পড়ে পরিবেশের উপরে, এবং এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ বা একে প্রতিকার করতে পারি, সেটা আমরা আজকে বিস্তারিত জানবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাসিড রেন। এই অম্লবৃষ্টি সম্বন্ধে আমরা আজকে ডিসকাশন করব। প্রথমত হচ্ছে কি, যে অম্লবৃষ্টি কি, এর সংজ্ঞাটা কি। যে অম্লবৃষ্টি, বৃষ্টি কিভাবে হয়? বৃষ্টি বায়ু যখন উত্তপ্ত হয় তখন জলাশয় থেকে জল সংগ্রহ করে কিসের মাধ্যমে? ওয়াটার ভ্যাপর বা জলীয় বাষ্প মাধ্যমে। এবং জলীয় বাষ্প কণা যখন উপরে যায়, বাতাসের সাথে উপরে যায়, তখন সেটা ঠান্ডা হয়ে জলের রূপ ধারণ করে এবং একত্রিত হয়ে মেঘ গঠন করে। যখন মেঘের অতিরিক্ত ওজন হয়ে যায় তখন সেটা বিন্দু বিন্দু রূপে পৃথিবীতে আছড়ে পড়ে, এটাকে বলে বৃষ্টি, মেঘ সৃষ্টি এবং বৃষ্টি। তাহলে এই অম্ল বৃষ্টি কেন হচ্ছে? সংজ্ঞা হচ্ছে, যখন বৃষ্টির জলের পিএইচ মান স্বাভাবিকের তুলনায় কমে 5.6 এর নিচে নেমে যায়, তখন সেটা অম্ল বৃষ্টি বলা হয়। জলের পিএইচ মান কত নিচে নামে? 5.6 এর নিচে নেমে যায়। যখন বৃষ্টির জলের পিএইচ মান 5.6 এর নিচে চলে আসে, তখন সেটা হচ্ছে, তখন সেই বৃষ্টিকে বলা হয় অম্ল বৃষ্টি। পিএইচ মান কমে যাওয়ার কারণ হচ্ছে যে বায়ুমণ্ডলে জলীয় কণা বা বাষ্প জলীয় কণার যে বিষাক্ত গ্যাস, পরিবেশের মধ্যে বিষাক্ত গ্যাস, অতিরিক্ত তাপ, অতিরিক্ত গ্রিন হাউসের গ্যাসগুলি যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন সেই বৃষ্টির জলের পিএইচ মানটা কমে যায়। এবং পিএইচ মান এমনটা কমে যায় যে যেটা স্বাভাবিকের থেকে অনেক কমে যায়, 5.6 এর নিচে চলে আসে, তখন সেই বৃষ্টি জলটা হচ্ছে অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন। তারপরে 2 নম্বর হচ্ছে কি, অম্ল বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? কিভাবে সৃষ্টি হয় এই অম্লবৃষ্টি? কারণ হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বায়ু থেকে নির্গত হয়। বায়ু যখন দূষিত হয়ে যায়, বায়ু যখন অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায়, বায়ুতে যখন অতিরিক্ত দূষিত পদার্থ চলে আসে, তখন বায়ু এই দুইটি গ্যাস নির্গত করে, বের করে। কি? একটা সালফার ডাই অক্সাইড, একটা নাইট্রোজেন অক্সাইড। এবং এই দূষিত গ্যাস বা এই বায়ু থেকে যে এই গ্যাসটা বের হলো, সেটা সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, মিশ্রিত হয়ে। কিভাবে মিশ্রিত হয়? যখন বায়ু থেকে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড নির্গত হলো, বায়ুমণ্ডলের সাথে এবং জলীয় বাষ্পর সাথে সেটা মিশে গেল। এবং যখন আমরা জানি যে একটা কেমিক্যালের সঙ্গে আর একটা কেমিক্যাল যখন মিশ হয়, সেখানে রিয়াকশন হয়, রিয়াকশন ক্রিয়েট হয়, তখন সেখান থেকে আলাদা একটা নতুন গ্যাসের জন্ম হয় বা সেখান থেকে নির্গত হয়। তাহলে বায়ুমণ্ডল থেকে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড নির্গত হলো, এবং বাষ্পের মধ্যে যে জলীয় কণা, বায়ুর মধ্যে যে বাষ্প জলীয় কণা, সেটার সাথে মিক্স হয়ে রিয়াকশন হয়ে কি কি মানে বের হলো, তৈরি হলো সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এবং এটা মিক্স হয়ে যখনই বৃষ্টি রূপে নেমে আসলো, সেটাই হচ্ছে অ্যাসিড রেন। বোঝা গেল? তারপরে 3 নম্বর হচ্ছে কি, কারণ। অম্ল বৃষ্টির কারণ, অ্যাসিড রেনের কারণ। সাধারণত অ্যাসিড রেনের কারণ হচ্ছে দুইটি, অম্ল বৃষ্টির কারণ হচ্ছে দুইটি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মানুষের দ্বারা সৃষ্টি কারণ। তাহলে প্রাকৃতিক কারণ কি? প্রাকৃতিক কারণ হচ্ছে কি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং বজ্রপাত। আগ্নেয় উৎপাত বলতে আগ্নেয়গিরি কিভাবে বের হয়? মাটির নিচ থেকে বা ভূগর্ভ থেকে, ভূগর্ভস্থ থেকে লাভা বের হয়, ম্যাগমা বের হয়। কি করে? পাথরকে গলিয়ে আগ্নেয়গিরি রূপে, পাহাড়কে ফাটিয়ে সেখান থেকে যে আগুনের উৎপাত, আগুনের উৎপাত মানেই হচ্ছে সেখান থেকে দূষিত কেমিক্যাল, দূষিত গ্যাস নির্গত হবে। তো প্রাকৃতিক কারণ হচ্ছে এটা একটা, আগ্নেয়পাত এবং আগ্নেয়পাত এবং বজ্রপাত। বজ্রপাতের মধ্যে কি থাকে? লাইটিং হয় না, থান্ডার স্টর্ম হয়, সেখান থেকেও কিন্তু
এই দূষিত গ্যাস নির্গত হয় এবং বায়ুর সাথে মিশে, যার ফলে এই অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন হয়। এবার মানুষের তৈরি, মানুষের দ্বারা সৃষ্ট কি কারণ? একটা হচ্ছে কি শিল্প কলকারখানার ধোঁয়া, একটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া বা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কেমিক্যাল রিলিজ হয়, ওয়েস্ট রিলিজ হয়, সেটা একটি। আরেকটা হচ্ছে মোটর গাড়ির ধোঁয়া এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বলতে এই যে আমরা পেট্রোলিয়াম ব্যবহার করি, পেট্রোলিয়ামের মধ্যে যতগুলি থাকে, বা আমরা জীবাশ্ম জ্বালানি কয়লা ব্যবহার করি, জ্বালাই, তো এখান থেকে যে ধোঁয়া নির্গত হলো, শিল্প কলকারখানার যে ধোঁয়া, সেখান থেকে দূষিত ধরনের ধোঁয়া বের হয়, কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাস মিশ্রিত। তো এইসব কারণের জন্য কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি হচ্ছে এগুলো কারণ, এবং প্রাকৃতিক দ্বারা সৃষ্টি হচ্ছে কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং বজ্রপাত। এইসবের কারণে বায়ুমণ্ডলের মধ্যে এমন কেমিক্যাল রিয়াকশন হয়, যার ফলে এই সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বায়ু নির্গত করে। সেটা জলীয় বাষ্পের সাথে মিশে সেটা কি কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে? যার ফলে অম্ল বৃষ্টি নেমে আসে পৃথিবীতে, বা বৃষ্টির জল অম্ল মিক্স থাকে বা অ্যাসিড মিক্স থাকে। তারপরে 4 নম্বর হচ্ছে কি অম্ল বৃষ্টির ক্ষতিকর প্রভাব। এই যে অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টি হচ্ছে, এটার ক্ষতিকর প্রভাবটা কি? পরিবেশের উপরে কিভাবে হানা ডাকে বা কিভাবে পরিবেশের উপরে ক্ষতি করে। ক নম্বর হচ্ছে কি পরিবেশের উপরে প্রভাব। পরিবেশের উপরে কি কি প্রভাব ফেলে? যে মাটির উর্বরতা কমে যায়। মাটির উর্বরতা কমে গেলে পরে কৃষিতে ব্যাঘাত হবে, কৃষির ফসল ভালো হবে না। যেই মাটির উর্বরতা বেশি, সেই মাটিতে কৃষিকাজ বা ফসল কি হয়? ভালো হয়। এবং যেই মাটির উর্বরতা কম বা উর্বরতা নষ্ট হয়ে গেছে, সেই জমিতে ভালো ফসল হবে না। আর ভালো ফসল না হলে সেটা ডাইরেক্টলি পরিবেশের উপরে ইফেক্ট ফেলবে, বা পরিবেশের উপরে সেটা হানা দিবে। কারণ অন্ন উৎপন্ন না হলে মানুষ খাবে কি? আর মানুষ না খেলে পরিবেশ নিউট্রাল বা ঠিক থাকবে না, ব্যালেন্স ঠিক থাকবে না। তারপরে খাওয়া হচ্ছে কি যে গাছপালার ক্ষতি হয়। অম্লবৃষ্টির কারণে কিন্তু গাছপালা নষ্ট হয়, ক্ষতি হয়। কারণ অম্লবৃষ্টিটা হচ্ছে কি অ্যাসিড, এবং সেটা হচ্ছে ক্ষতিকর একটি পদার্থ। ক্ষতিকর বৃষ্টির জল এক হচ্ছে কি বৃষ্টির জলে ফসল ভালো হয়, বৃষ্টির জলে গাছপালা ভালো থাকে, কিন্তু এই অ্যাসিড রেনের কারণে বা অম্ল বৃষ্টির কারণে গাছপালার ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, কারণ জমির উর্বরতা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে বনভূমি ক্ষয় ঘটে, বনভূমি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এই অ্যাসিড রেনের কারণে। ঠিক আছে? তারপরে হচ্ছে কি জলজ প্রাণীর উপর প্রভাব। জলজ প্রাণীর উপরে প্রভাব কিভাবে পারে? যে নদী, হ্রদ ও পুকুরের জল অম্লীয় হয়ে যায়। মানে যখনই বৃষ্টি হয়, বৃষ্টির জল গড়িয়ে কোথায় যায়? খাল ডোবায় যায় বা নিচের দিকে যায়। কারণ আমরা এর আগে জেনেছি জলের ধর্ম হচ্ছে ঢালুর দিকে গড়িয়ে যাওয়া। তো ঢালুর দিকে গড়িয়ে গিয়ে জল কোথায় থাকবে? যেখানে জলাশয় রয়েছে। জলাশয় মানে কি? সেটা হচ্ছে সমতল থেকে নিচু জায়গা। তো যখন বৃষ্টির জল নেমে আসলো, বৃষ্টি হলো অম্লযুক্ত, তখন সেই জল গিয়ে জলাশয়ে মিক্স হলো, নদীতে মিক্স হলো, হ্রদে মিক্স হলো, পুকুরে মিক্স হলো। এবং এই জলের সাথে যখনই অ্যাসিড মিক্স হয়ে গেল, তার মানে কি জলটা সম্পূর্ণ অ্যাসিডিক হয়ে গেল বা অম্লযুক্ত হয়ে গেল। যার ফলে কি হচ্ছে যে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যেতে পারে। জলজ প্রাণী কি? মাছ হয়ে গেল। এবং জলে অনেক ধরনের উদ্ভিদ থাকে, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিসের কারণে? সেই জলাশয়ের জল যখন অম্লযুক্ত হয়ে যায় বা অ্যাসিড যুক্ত হয়ে যায়, তখন সেই জলজ প্রাণীগুলি আস্তে আস্তে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে কি যে তারপর হচ্ছে হচ্ছে মানুষের উপর প্রভাব। এই অ্যাসিড রেন যদি হয় ডাইরেক্টলি মানুষের উপরে বা মানুষের ত্বকে, মানুষের শরীরে যদি স্পর্শ করে, তাহলে ব্যাঘাত ঘটে। কি ব্যাঘাত ঘটে? শ্বাসকষ্টের সমস্যা বাড়ে এই অম্ল বৃষ্টির কারণে, এবং চোখ ও ত্বকের বা চামড়ার বিভিন্ন ধরনের অসুখ দেখা দেয়। কিসের কারণে? এই অম্ল বৃষ্টির কারণে। তাহলে আমাদের যেই সময়তে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, বরঞ্চ প্রচন্ড গরম এবং প্রচন্ড রৌদ্র থাকে, তার কিছুদিন পরে যদি বৃষ্টি হয়, বা ঝলমলে রৌদ্র রৌদ্র উত্তপ্ত গরম তাপ, তার কিছুদিন পরেই বৃষ্টি হচ্ছে, তার মানে সেটাই হচ্ছে অ্যাসিড রেন। সেই সময় আমাদের সতর্ক থাকতে হয়, সেই বৃষ্টির জল যেন ডাইরেক্ট আমাদের স্পর্শ করতে না পারে, সেটা আমাদের নজরে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে কি স্থাপত্যের উপর প্রভাব। মানে কোনো কিছু ভাস্কর্য বা সৌন্দর্য কোনো জিনিস স্থাপিত রয়েছে, ঠিক আছে,
সেটা এই অম্লবৃষ্টির কারণে ধীরে ধীরে ক্ষয় হতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে। কি বলছে, অম্লবৃষ্টি মার্বেল ও চুনাপাথরের তৈরি স্তূপ ক্ষয় করে। মানে মার্বেল পাথর বা চুনা পাথর দিয়ে যেসব জিনিস, যেসব ইমারত, যেসব বিল্ডিং তৈরি, সেসব এই অ্যাসিড রেন বা অম্লবৃষ্টির কারণে নষ্ট হচ্ছে। আমরা উদাহরণ দেখি তো, আমাদের ভারতের একটা সৌন্দর্য জিনিস হচ্ছে তাজমহল, সেটা মার্বেল পাথর দিয়ে তৈরি। সেই মার্বেল পাথর দিয়ে তাজমহল তৈরি, বর্তমানে তার মধ্যে ক্ষয় দেখা দিয়েছে বা দাগ দেখা দিয়েছে। কেন? কারণ এই অতিরিক্ত অম্লবৃষ্টি বা অ্যাসিড রেনের কারণে সেই মার্বেল বা চুনাপাথর দিয়ে তৈরি জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে 5 নম্বর হচ্ছে যে এই অম্লবৃষ্টিকে কিভাবে আমরা প্রতিরোধ করব বা প্রতিরোধের উপায়টা কি। প্রতিরোধের উপায় হচ্ছে যে কলকারখানার দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা। যেমন এই আমাদের প্রয়োজনের তাগিদে কলকারখানা উৎপন্ন হয়েছে বা তৈরি হয়েছে, এবং এই কলকারখানাতে মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিস উৎপন্ন হচ্ছে বা তৈরি হচ্ছে। তো মানুষের প্রয়োজনীয় জিনিস যখন উৎপন্ন হচ্ছে, তো সেখান থেকে এক প্রকার ধোঁয়া বের হয়। কারণ যে কোনো জিনিসকে তৈরি করতে হলে জ্বালানির প্রয়োজন। তো সেই জ্বালানি জ্বালালেই পরে কি বের হবে, ধোঁয়া বের হবে। এবং ধোঁয়ার মধ্যে কি দূষিত গ্যাস রয়েছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, আরো বিভিন্ন ধরনের গ্রিন হাউসের গ্যাসগুলি রয়েছে। তো সেই সব গ্যাসগুলিকে যদি আমরা কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই পরিবেশ রক্ষা করতে পারবো এবং এই অম্ল বৃষ্টি থেকে আমরা পরিত্রাণ পাবো বা প্রতিকার করতে পারবো। কি বলছে যে নিয়ন্ত্রণ যন্ত্র, দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র, অর্থাৎ এমন যন্ত্র রয়েছে এখন আবিষ্কার হয়ে গেছে যে যন্ত্র ধোঁয়াকে কন্ট্রোল করতে পারে এবং দূষিত পদার্থ শোষণ করে নিয়ে স্বাভাবিক পরিবেশের শীতলতা বজায় রাখতে পারে। সেরকম যন্ত্র ব্যবহার করতে হবে কলকারখানার দূষিত বা কলকারখানার দূষণকে রোধ করার জন্য বা কন্ট্রোল করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য। তারপরে হচ্ছে কি, কম সালফার যুক্ত, কম সালফার যুক্ত, তারপরে অপশন হচ্ছে কি, যে কম সালফার যুক্ত জ্বালানি ব্যবহার করতে হবে। কারণ যেসব জ্বালানি আমরা জ্বালাচ্ছি সেগুলোতে ম্যাক্সিমাম গুলোতে বেশি পরিমাণে কি যুক্ত রয়েছে, সালফার যুক্ত রয়েছে। তো যেসব জ্বালানিতে কম সালফার যুক্ত রয়েছে সেসব জ্বালানি আমাদের ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কি, নবায়ন যোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। মানে যেসব যন্ত্রপাতি থেকে কোনো ধরনের দূষিত বা দূষণ বের হয় না, সেই সব যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। কারণ আমরা এক স্থান থেকে অন্য স্থান যেতে গেলে যানবাহন ব্যবহার করি, তো যানবাহন থেকে দূষিত ধোঁয়া বের হয়, নির্গত হয়। তার পরিবর্তে আমরা সাইকেল ব্যবহার করব, রিক্সা ব্যবহার করব, যেগুলো মানুষের শক্তি দ্বারা পরিচালিত হবে, সেগুলো থেকে কোনো ধরনের দূষণ বের হবে না। তাহলে সেই সব যন্ত্রপাতি বেশি আমাদের ব্যবহার করতে হবে, তাহলে পরিবেশ শীতল থাকবে, পরিবেশ রক্ষা হবে। তারপর হচ্ছে কি, বেশি বেশি বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ বলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। সবকিছুরই গ্রিন হাউস ইফেক্টকে কন্ট্রোল করতে গেলে, দূষণকে কন্ট্রোল করতে গেলে এবং ওজোন স্তরের ক্ষয়কে রোধ করতে গেলে সব কিছুতে আমাদের প্রথমে আসছে কি, বৃক্ষরোপণ বা বেশি বেশি আমাদের গাছ উৎপন্ন করতে হবে, বেশি বেশি গাছ রোপণ করতে হবে। যার ফলে কি হবে, যে বাতাসের মধ্যে যে দূষিত গ্যাস, সেটা গাছ শোষণ করে নিবে এবং পরিবেশকে শীতল রাখবে, ঠান্ডা রাখবে, স্বাভাবিক রাখবে। তারপর হচ্ছে কি, যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আমরা প্রথমটাতে জানলাম কি, কলকারখানার দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করতে হবে। তো যানবাহন থেকে নির্গত হওয়া ধোঁয়ার ফলে যে দূষণ হচ্ছে, সেই দূষণকেও কন্ট্রোল করার জন্য দূষণ মুক্ত বা সেই সব যন্ত্রের ব্যবহার করতে হবে যানবাহনের মধ্যে, যা থেকে দূষণটা কম হবে। এক কথা হচ্ছে কি, যে পরিবেশকে আমাদের শীতল রাখতে হবে, পরিবেশকে আমাদের দূষণ মুক্ত করতে হবে, পলিউশন ফ্রি করতে হবে। যদি আমরা পলিউশন ফ্রি করতে পারি, তাহলে মানুষের জন্য বা জীবের জন্যই উপকার হবে। কি, বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে, এমন কোনো কলকারখানার দূষিত গ্যাসকে বাইরে নির্গত করতে হবে না, বর্জ্য পদার্থকে স্তব করে রাখতে হবে না, যাতে পরিবেশের আহ, ভারসাম্য বজায় থাকে, যার ফলে পরিবেশ শীতল থাকে। এবং এই পরিবেশকে যদি আমরা পলিউশন ফ্রি বা দূষণ মুক্ত করতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে আজকে ছিল এই ক্লাসে সম্পূর্ণ এটা আলোচনা, যে অম্লবৃষ্টি কি, অম্লবৃষ্টি কেন হয়, অম্লবৃষ্টির ক্ষতি কি হয়, এই অম্লবৃষ্টির কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। এক কথা হচ্ছে যে এই যে অম্লবৃষ্টি, এটা কিন্তু এই 10-15 মিনিট সময়ের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব না পুরো চ্যাপ্টারটা। তবে এই যে নোটটা যেটা তোমরা পড়লে বা যেটা পড়বে,
সেটা হচ্ছে একটা সারাংশ, অম্লবৃষ্টির সারাংশ, অ্যাসিড রেনের সারাংশ। তুমি এর মধ্য থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, এই প্রশ্নের উত্তরগুলি এইভাবেই যদি তুমি লিখো তাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বার পাবে। ঠিক আছে, সম্পূর্ণ চ্যাপ্টার পড়তে গেলে বহু সময় লাগবে। আমরা সেই চ্যাপ্টারটাকে ছোট করে তার শুধু সারাংশটা বের করেছি। তো যে কোনো সাবজেক্ট বা যে কোনো বিষয়, যে কোনো অধ্যায়, যে কোনো গল্পের, যে কোনো কাহানির সম্পূর্ণ কাহানি তো ব্যক্ত করতে হয় না, আমাদের ব্যাখ্যা করতে হয় কি সারাংশটা। এবং সারাংশটা যদি আমরা সম্পূর্ণ সঠিকভাবে জেনে যাই বা শিখে যাই বা বুঝে যাই, তাহলে সেই লেসন বা সেই অধ্যায় থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমরা করতে পারবো। যে কোনো ধরনের যদি সেই অধ্যায় থেকে সেই লেসন থেকে প্রশ্ন আসে তাহলে আমরা প্রশ্নর উত্তর করতে পারবো। তাহলে এই অম্লবৃষ্টি বা অ্যাসিড ট্রেনের এটা হচ্ছে সারমর্ম। এটাকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং ধৈর্য ধরে সেটা নোট তৈরি করতে হবে, যাতে পরীক্ষার সময় সেটা তুমি সহজে পড়তে পারো এবং সহজে সেটা আয়ত্ত করে পরীক্ষার যে কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে সেই প্রশ্নের উত্তর দিতে পারো।